প্রণাম জানাই এখানে যত হরিভক্ত এবং ভক্তা মায়েরা উপস্থিত হয়েছে সকলের চরণ প্রণাম। আজকে একটা মহতি দিন কারণ হলো আমাদের সত্যি বলতে আমাদের জাতির জন্য। জাতি হয় কি করে? একটা জনগোষ্ঠী একই মতে পথে চলে, সেই মত পথটা নিয়ে একটা জাতি গঠিত। তো আমরা যদি নমশূদ্র জাতি হয়ে থাকি, এই নমশূদ্র নামটা যিনি তৈরি করে দিয়েছিলেন, তার আগেও নমশূদ্র জাতিটা ছিল, কিন্তু এক সময় নমশূদ্র জাতিটা বিলুপ্ত হয়ে যাচ্ছিল, নমশূদ্র শব্দটাই বাতিল হয়ে গেছিল। তৎকালীন রাজা বল্লাল সেন, এখান থেকে প্রায় 400-500 বছর আগের কথা 500-600 বছর, না প্রায় 1000 বছর আগের কথা, 1000 বছর আগের কথা। তখন বল্লাল সেন একটা অনুষ্ঠান করছিল, কিন্তু কোনো কারণে এই নমশূদ্র জাতি ছিল প্রকৃত ব্রাহ্মণ, এদের নেমন্তন্ন করে, কিন্তু এরা খেতে চায় না। না খেতে চাইলে বল্লাল সেন রেগে যায়, রেগে গিয়ে এদেরকে তার দেশ ছাড়া করতাম ঠান্ডা, এবং এদেরকে মেরে ফেলে। এদের গলায় পৈতে ছিল, পৈতেগুলো ছিঁড়ে ফেলে যায়, এবং তাদের একটা নাম দেওয়া হয় চণ্ডা। এদের সমাজ থেকে বের করে দেওয়া হলো, এদের এলাকা থেকে বের করে দেওয়া হলো। তখন তারা এই বাংলাদেশের মধ্যে যে সমস্ত বিল জঙ্গল এলাকা ছিল, সুন্দরবন এলাকা ছিল, তারপরে বিল এলাকা ছিল, যেখানে এখনো বিলের মধ্যে দিয়ে মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, এত বিল, সেই সব বিলের মধ্যে গিয়ে মানুষ বাস করতে শুরু করে। সেখানে রাজার লোকেরা যে মারতে পারতো না, সেই কারণে তাদের ওখানে দেওয়া হলো। এদের নাম দেওয়া হলো চণ্ডাল। এই চণ্ডাল নামটা দিয়ে তারা একদম নিকৃষ্ট একটা জনগোষ্ঠী তৈরি করল। সেই নিকৃষ্ট জনগোষ্ঠীর এই চণ্ডাল নাম ঘোচাবার জন্য প্রভু গুরুচাঁদ ঠাকুর স্বয়ং সংগ্রাম করেছিলেন। ওনার সংগ্রামের ইতিহাস বড় বিচিত্র। সেই ইতিহাস আমি ছোটদের কাছে বলতে চাই না, এখন সে সময় নয়। শুধু এইটুকু বলে রাখি, তিনি আমাদের সেই নমশূদ্র জাতি তৈরি করে দিয়েছিলেন। এই নমশূদ্র জাতি ওই ঠাকুর যদি না করতেন, তাহলে অদ্যাবধি আজ পর্যন্ত আমাদের সেই চণ্ডাল নামেই চলত, এবং আমাদের লেখাপড়ার কোনো অধিকার ছিল না। পূজা পার্বণ, মায়েদের কোনো পূজা পার্বণ করার অধিকার ছিল না। প্রভু গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর এসেই এই মায়েদের অধিকার দিয়েছেন, আর পূজা পার্বণের অধিকার দিয়েছেন, আর শিক্ষার অধিকার দিয়েছেন প্রভু গুরুচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর বললেন ছেলেকে, অর্থাৎ গুরুচাঁদ ঠাকুরকে বললেন যে বাবা, স্বজাতিকে শিক্ষা দিতে হবে, শিক্ষা না দিলে এরা এই মন্ত্রতন্ত্রের মানে জানে না, এরা কোনো অর্থ বোঝে না, এদের জীবনে কোনো পরিবর্তন হবে না, তাই এদেরকে শিক্ষা দিতে হবে। গুরুচাঁদ বললেন যে মোর পিতা পুত্র কন্যা যেন নাহি থাকে, মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে, অবিদ্যান পুত্র কন্যা যেন নাহি থাকে ঘরে। এইভাবেই তিনি তখন স্কুল প্রতিষ্ঠা করেন। আমরা সকলে বিদ্যাসাগর মশাই, বিদ্যাসাগরের নাম শুনেছ না তোমরা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাপরে বাপ, বিদ্যাসাগর নাম দিয়েছে। সেই বিদ্যাসাগর মশাই 35খানা স্কুল করেছিলেন, 35খানা স্কুল করেছিলেন। সেই 35খানা স্কুলে আমাদের সমাজ থাক দূরের কথা, কায়স্থরা পর্যন্ত সেসব স্কুলে ভর্তি হতে পারতো না। সেসব স্কুলে শুধুমাত্র ব্রাহ্মণরা পড়তে পারত, শুধুমাত্র ব্রাহ্মণ, এমন একটা স্কুল ছিল। আর গুরুচাঁদ ঠাকুর সেখানে প্রায় 5000 স্কুল করেছিলেন। আর সেখানে আমাদের বাংলার যে ইতিহাস বই আছে 9-10-এর, এই 9-10-এর ইতিহাস বইতে জীবন মুখোপাধ্যায় লিখেছেন 3952খানা, 3952খানা স্কুল তিনি তৈরি করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। 3952খানা, আর 48খানা স্কুল হলে 4000 স্কুল তাদের কথাই হলো। আমরা জানি প্রায় 5000, 5500 স্কুল তিনি করেছিলেন। তো যাই হোক, এই স্বীকৃতিটা এসেছে কি করে? গুরুচাঁদ ঠাকুর সংগ্রাম করেছিলেন, তার জনগণ নিয়ে, মানুষ নিয়ে তিনি সংগ্রামে লিপ্ত হয়েছিলেন। তৎকালীন ইংরেজের আমল, তখন বড়লাটের কাছে উনি আবেদন করেন
যে আমাদের ছেলে মেয়েরা কেন লেখাপড়া শিখতে পারবে না। তখন বড়লাট বললো না, এদেরও লেখাপড়া শিক্ষার অধিকার দিতে হবে। আর কি করলেন, এখন লেখাপড়া শিখে কেউ চাকরি পায় না, চাকরির আবেদন পর্যন্ত এদের নেয় না, কারণ এরা লেখে চন্ডাল, এরা লেখে অন্য কোনো কিছু, তাই এদের আবেদন পর্যন্ত নেওয়া বন্ধ ছিল। আবার বড়লাটের কাছে উনি চিঠি লিখলেন, উনি দেখা করলেন বড়লাটের সাথে যে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে কি, লেখাপড়া শিখে করবেটা কি, চাকরি বাকরি যদি না পায় তাহলে লেখাপড়া শিখবে কেন। এই বললে তখন লাট সাহেব বললেন না না না, সবার অধিকার আছে লেখাপড়ার, সবার অধিকার আছে চাকরি পাওয়ার, এরাও চাকরি করবে। গুরুচাঁদ ঠাকুরের প্রথম পুত্র শশীভূষণ ঠাকুর প্রথম বিএ পাস আমাদের এই সমাজের মধ্যে, প্রথম বিএ পাস করে তিনি সাব রেজিস্ট্রার হিসেবে জয়েন করলেন। এই সাব রেজিস্ট্রার হিসেবে উনি কাজ শুরু করলেন। তা এইভাবে কুমুদ বিহারী মল্লিক, তারপরে তারিণী বল সরকারি ডাক্তার হলেন, এমবিবিএস ডাক্তার, চিন্তা করা যায়। তারপরে কুমুদ বিহারী মল্লিক ডেপুটি ম্যাজিস্ট্রেট হলেন, কুমুদ বিহারী মল্লিক শেষ পর্যন্ত মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। এই ধরনের করে আজকে তোমরা যে লেখাপড়া শিখছো, তখন আমাদের পূর্বপুরুষরা স্কুলে যেতে পারতো না, স্কুলে ঢোকার কোনো অধিকার ছিল না, স্কুলে গেলে তাড়িয়ে দিত, সকলে বের করে দিত, স্কুলে ঢুকতেও দিত না। এইভাবে লেখাপড়া শিখে এখন তিনি স্কুল করেছিলেন গ্রামে গ্রামে। সেই স্কুলগুলো কিসে ছিল জানো? তোমাদের তো এখন দোতলা বিল্ডিং এর স্কুল আছে, আর সেই সময় এই স্কুলগুলো কিসে হতো? এই যে যে সমস্ত গোয়াল ঘর আছে না, এই যেমন এই আমাদের প্রদীপ মশাইয়ের বাড়িতে একটা গোয়াল ঘর আছে না, একটা গোয়াল ঘর আছে, এরকম গোয়াল ঘরে গরু থাকতো। এই গরুটা দিনের বেলায় বাইরে বের করে দিত, মাঠে ঘাটে বেঁধে দিত, আর সকালবেলায় উঠে এই ঘর পরিষ্কার করে দিত মায়েরা, পরিষ্কার করে দিয়ে ওইখানে আমরাই এরকম স্কুলে পড়েছি। আমাদের সময়ও এরকম স্কুল ছিল। এই স্কুলগুলোতে আমরা ওই তাল পাতার চাটকুল বলতাম আমরা, তাল পাতার চাটাই ছোট ছোট করে বানিয়ে দিত, এই তাল পাতার চাটকুল নিয়ে আমরা তাল পাতা নিয়ে লিখতাম। তাল পাতার উপরে আমরা ওই কঞ্চির কলম বানাতাম, তারপরে হাড়ির পেছনের কালি দিয়ে ঘুটে 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 কালি বানাতাম, সেই কালি দিয়ে আমরা আমরাও পড়েছি। এটা বেশি আগের কথা নয়। এখন তো সিলেট ছাড়া কেউ চলে না, সিলেট তো হয় না, এখন খাতা পেন্সিল ছাড়া চলে না, পেন ছাড়া চলে না। আমরা লিখতাম একদম সেই সিলেটের উপরে, যখন সিলেট শুরু করলাম তখন আমাদের ওই সিলেটের উপরে যে কি বলে সিলেট কেটে কি বেলাতো সিলেটের লিখতাম না না পেন্সিল না, সিলেটের উপরে যে লিখতাম আমরা সাদা সে যাই হোক, আচ্ছা আমি নামটা বলে তো যাই হোক, এই পেন্সিল আমরা কি বলতাম না, আমরা তো সিলেট পেন্সিল বলতাম, আর সিলেট পেন্সিল বলতাম, পেন্সিল হ্যাঁ হ্যাঁ পেন্সিল দিয়ে আমরা লিখতাম। তো যাই হোক, বড় বড় এখন সেই হিসেবে আমরা এখন লেখাপড়া শিখেছি। এখন লেখাপড়া শিখে আমাদের ভেতর থেকে কি হচ্ছে জানো? সবচাইতে দুঃখের ব্যাপার হলো আমরা সেই গুরুচাঁদ ঠাকুর যে আমাদের লেখাপড়া শিখিয়েছে, খুব কম লোকেই এই খবরটা জানে। তোমরা এখন জানছো, তোমরা আর ভুলবে না। ভুলবে নাকি? জোরে বলো, ভুলবে না? ভুলবে না। কিন্তু অনেকে লেখাপড়া শিখে শিখে সব ভুলে গেছে, সকলেই ভুলে যায়, কিন্তু আমরা ভুলবো না। আমরা গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করবো। আমরা সেই গুরুচাঁদ ঠাকুরের কৃপায় আমরা লেখাপড়া শিখতে পেরেছি, নাহলে আমাদের পক্ষে আর লেখাপড়া শেখা সম্ভব ছিল না। আমাদেরও ছেলে মেয়েরা এইখানে, এই আমাদের যারা বড় হয়েছি আমরা, আমাদেরও পরের জমিতে কাজ করে খেতে হতো, আমরা লেখাপড়া শিখতে পারতাম। এই গুরুচাঁদ ঠাকুর বলেছেন, খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই, ছেলে মেয়ে দিতে শিক্ষা, দরকার হলে করবে ভিক্ষা, এইরকম কথা বলেছেন। আর তাই তো তৎকালে আমরাই দেখেছি, যাদের একটু ভালো ভালো ছাত্র হতো তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাবা মা গ্রামে গ্রামে চাল পয়সা, এই যে এখন যেমন মতীয় সম্মেলন হয়, সবাই চাল ডাল নিয়ে যায়,
চাল সংগ্রহ করে, টাকা সংগ্রহ করে। আমাদের সময় আমরা দেখেছি এইরকমভাবে, আমার ছেলেটা ক্লাস 8-এ পড়ে, তারে আমি পড়াতে পারছি না, আমার কিছু টাকা ধার দেন বা টাকা দেন, ওই 1 টাকা 2 টাকা 50 পয়সা এরকম সবাই, তাই নিয়ে ছেলে মেয়ে লেখাপড়া শিখে। এইরকমভাবে লেখাপড়া শিখে অনেকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। এখন আমাদের সমাজে সবচেয়ে বড় একটা উদাহরণ হলো, আমাদের সমাজের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে বড় বড় চাকরি করছে। এখন বড় বড় অফিসে গেলেই দেখা যায় কি নাম অমুক বিশ্বাস, কি নাম অমুক মণ্ডল, কি নাম অমুক রায়, অমুক কি সরকার, এইরকম ধরনের এখন আর কায়স্থ কেমন একটা পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে অনেক লোকে চক্রান্ত করছে এই জাতি যাতে লেখাপড়া না শিখতে পারে, সেই জন্য সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যাতে লেখাপড়া শিখতে না পারে, সবাই ইংরেজি স্কুলে যায়। এই তোমাদের কি ইংরেজি স্কুলে পড়ানোর মতো সামর্থ্য আছে বাবা মা? নেই। ফলে তোমরা এই সরকারি স্কুল চালু যতদিন থাকবে ততদিন লেখাপড়া শিখতে পারবে। এইটাও একটা চক্রান্ত। এই চক্রান্তগুলো রদ করতে হবে। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে আইন করবে, সেই আইনে আমাদের সমস্ত যারা পরবর্তীতে জেনারেশন আসবে, পরবর্তীতে লেখাপড়া শেখাতে পারে, সেরকম ব্যবস্থা করতে হবে। তো ঠিক আছে, আজকে আমরা গুরুচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা গুরুচাঁদ ঠাকুরের কেক কাটবো। আমরা সবাই বলবো যে হ্যাপি বার্থডে টু গুরুচাঁদ, হ্যাপি বার্থডে টু গুরুচাঁদ, এইভাবে আমরা বলবো। আর কেক কাটা হবে, তার আগে আমি গোটাকে কথা বলার জন্য জয় গুরু, জয় গুরু।